বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বৈদেশিক সফর, রাষ্ট্রীয় সফর শেষ করেছেন, একটি ভারতে এবং আরেকটি চীনের সম্প্রতি। তো আমি আপনাদের দুজনের কাছ থেকেই বুঝতে চাই যে আপনারা কি মনে করেন এই সফরগুলো থেকে বাংলাদেশের জন্য প্রাপ্তি কী অপ্রাপ্তি কী? মিস্টার আহমেদ হোসেন, আপনি আমাকে ইন্টারন্যাশনালি নিয়ে গেলেন, দেশের বিষয়। আশা করেছিলাম ডোমেস্টিক বলবেন। হ্যাঁ, ডোমেস্টিক আসবো আমরা, অসুবিধা নেই। একটু ইন্টারন্যাশনালি তো আমরা ভারতে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর চীনেও গিয়েছেন। তো ভারতের প্রাপ্তি কি? ভারতের প্রাপ্তি হলো, ভারতের সাথে তো আগেই প্রাপ্তি হয়ে গেছে, আমাদের অনেক প্রাপ্তি। এই যাবৎ যদি আপনি আমাদের সাথে বাংলাদেশের সাথে যে ভারতের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো ছিল, এর সব মিটে গেছে বলবো না, তবে উল্লেখযোগ্য হারে অনেক কিছুই মিটে গেছে। যেমন চুক্তি যদি বলেন, গঙ্গার চুক্তি, এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসা করে হয়েছে। সীমান্তের যে সমস্যা ছিল, সীমান্ত চুক্তি, ইট ইজ ডান বাই অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি বলেন এখন আমাদের ভারতের সাথে যে আমাদের বাণিজ্যের ভারসাম্য আছে, ভারসাম্যটা কিন্তু অনেক বেশি। কারণ আমাদের তো পেঁয়াজ আমদানি সেখান থেকে করতে হয়, ডাল আমদানি করতে হয়, আমার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস তাদের এখান থেকে আমদানি করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সাথে যেমন করিডোর, আপনার ভারতে গেলেই কিন্তু বেশি আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গেলেন, এটা নিয়ে যত মানে মিডিয়া যত তৎপর থাকে আর এই দেশের মানুষ যত সজাগ থাকে, অন্য জায়গায় এত সজাগ থাকে না। ভারতে গেলে না জানে কী হয়ে যাচ্ছে, আমার দেশ কি বিক্রি হয়ে গেল কি না, দেশকে বিক্রি করে দিল কি না। কিন্তু ইতিহাস কি সেই কথা বলে? আপনি যদি বলেন নেপালের সাথে ভুটানের সাথে যে আপনাদের করিডোর হবে, যেটা ভারতের মাটি দিয়ে আমরা যাব, আমাদের পরিবহন যাবে, বিভিন্ন তাদের সাথে কানেক্টিভিটি বাড়বে, বাণিজ্যিক কানেক্টিভিটি বাড়বে, এবং সেটা কিন্তু ভারতের মাটি দিয়েই হবে, বা তাদের ভূমিকে আমরা ব্যবহার করব। ঠিক তেমনিভাবে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে তারা সেভেন সিস্টার্স কান্ট্রিগুলোতে তাদের মালামাল যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাক্স পাবো, আমরা কিন্তু সেখানে টাকা পাবো কিন্তু এইগুলো বাণিজ্যিক বিষয়, এগুলি পাওনা নয় কি? তারপর গঙ্গা চুক্তিকে আবার নতুন করে গঙ্গা চুক্তি এটাকে করতে হয়, রিনিউ করতে হয়, সেটা হবে। তিস্তার বিষয়েও এবার আমরা অনেকটা আশ্বাস পেয়েছি ভারতের কাছ থেকে। তিস্তা চুক্তির ব্যাপারে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক দূর এগিয়ে আসছে, যদিও মমতা ব্যানার্জি তাকে বিরোধিতা করছেন, চিঠিও দিয়েছেন। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা খুব কান দিচ্ছে বলে মনে হয় না। সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে ভারতের কাছ থেকে আমরা একটা ইতিবাচক একটা সহযোগিতা পেতে যাচ্ছি। তারপরে চীনে গিয়েছেন, চীন থেকে তো কিছু টাকা পেয়েছি, আমরা কিছু টাকা পেয়েছি, আরও কিছু টাকা দেওয়ার কথা, আর তার আশ্বাস দিয়েছে দেবে। চীনের সাথে বাণিজ্যিক চুক্তিগুলো হয়ে যা কিছু হয়েছে। আপনার ভাষায় আরও ডোমেস্টিক অন্যান্য ইস্যুজ আছে, সেগুলো তো আমরা যাবো। তার আগে জাস্ট একটু, যেহেতু এটা খুবই আলোচিত বিষয়, সেই কারণেই আপনার সঙ্গে টানলাম। মিস্টার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা ভারতকে 2010 সালে আপনার 21টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছিল মোদি যখন ক্ষমতায় আসে। তখনও আমাদের যে দাবি, এর একটাও পূর্ণ হয় নাই। এবারেও ঠিক 21টা সমঝোতা এবং চুক্তি স্বাক্ষর হয়েছে, তার ভিতরেও আমাদের কোনো আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যেমন ধরেন, আমরা কি চাই? বর্ডারে কিলিং শূন্যতা, এটা আদি অনন্ত দাবি। তিস্তার পানি চাই, তারপরে বাণিজ্য বৈষম্য কমাতে চাই, এটি প্রধান দাবি আমাদের। কিন্তু দেখেন, আমরা এত কিছু দিলাম, প্রধানমন্ত্রীও বলেছেন আমরা অনেক দিয়েছি ভারতকে। তো আমরা এবারে যে গেল, এবারে সবচাইতে আমার কাছে যেটা মনে হয়েছে, ধরেন 2010 সালে যেটা আহমদ ভাই বললেন যে আমরা তো ট্যাক্স পাবো, 2010 সালে আমাদের 500 মিলিয়ন লাভ হওয়ার কথা ছিল ট্রানজিট দেওয়াতে। এখন আমরা টন প্রতি পাই 300 টাকা।
এটা তাদেরকে মাফ করে দিলেই ভালো হতো। হ্যাঁ, এখন ট্রানজিট এবং করিডোরের পার্থক্য, ডেফিনেশন আছে। ট্রানজিট হচ্ছে, ধরেন আমরা 2010 সালে ট্রানজিট দিয়েছি ভারতকে। ভারতের যখন ট্রেন আসে তখন বর্ডারের কাছে আসে, বাংলাদেশের ইঞ্জিন যায়, বাংলাদেশের ড্রাইভার যায়, এই ট্রেনকে টেনে বাংলাদেশে নিয়ে আসে, আবার বাংলাদেশের ড্রাইভার এবং ইঞ্জিন ওখানে পৌঁছায় দেয়, তারপর ভারত ওখান থেকে নিয়ে যায়। এটা হলো ট্রানজিট, এটাকেই বলা হয় ট্রানজিট। কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দিয়ে ঢুকবে, আপনার যশোরের দিক থেকে ঝিনাইদহ দিয়ে ঢুকবে, ঢুকে এরা আপনার যা 7 সিস্টারে ঢুকবে। 7 সিস্টারে ঢুকে এরপরে কিন্তু বলা নাই, তারা বলছে আলটিমেট ডেস্টিনেশন ভুটান এবং নেপালের সাথে যাওয়া। তা আমাদের তো 2 বার এই গভর্নমেন্টই চুক্তি করছে নেপাল এবং ভুটানের সাথে, যে আমাদেরকে তারা ব্যবহার করতে দিবে ভারতের রেল লাইন, আমরা নেপাল এবং ভুটানে যাব। যদিও ভুটানে কোনো কিন্তু রেল লাইন নাই, কিন্তু ভুটানের বর্ডারের কাছে যাব। আমরা ভুটান এবং নেপালের সাথে আমরা ব্যবসা করতে চাই, সেটা কিন্তু আজ পর্যন্ত আনডিস্টার্ব, আজ পর্যন্ত দেয় নাই। তা আমরা কি করে তাকে 7 সিস্টারে দিলাম, 300 কিলোমিটার তাদের সেফ হয়েছে, আচ্ছা দিছে। তো এটা তো এখান থেকে গিয়ে, অর্থাৎ একটি দেশের থেকে যদি তার যানবাহন আরেকটি দেশের ভিতরে গিয়ে ওই দেশেই ঢোকে, এটাকে বলা হয় করিডোর। তা আমরা তো এবার করিডোর দিয়েছি, এবং করিডোর দিয়েছে, এবং আমাদের একটা লাইনও ব্যবহার করবে। সেই লাইনটা কে তৈরি করবে, কে খরচ দিবে, কে মেনটেন করবে, এগুলো কোনো কিছু ক্লিয়ার নেই, সব কিছু গোপন রাখা আছে, এখনও পরিষ্কার নেই। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু ব্যাপারটা হলো করিডোর। করিডোর ইজ এ ভেরি ডেঞ্জারাস, কারণ আমাদের কিন্তু ওই কতগুলো ছিটমহল ছিল, ওখানে কিন্তু একটা করিডোর ছিল, করিডোরটা নিয়ন্ত্রণে ছিল ভারতের, এবং সকাল বিকাল টাইম দিয়ে দিয়ে ছাড়তো। তো সুতরাং করিডোর যখন দিবেন, ওই প্লেন দিয়ে, ওই ট্রেন দিয়ে কি আনবে না আনবে, 7 সিস্টারে যাবে না যাবে, আমাদের কি কোনো বাংলাদেশের চেক করার ক্ষমতা থাকবে? এখন যেমন ট্রেনে ট্রানজিট আছে, সেখানে বাংলাদেশিরা ভারতে যেতে পারে, তারা আসতে পারে, ওটাতে কি আসতে পারবে? আমরা যতটুকু জেনেছি যে এটা মূলত মালবাহী ট্রেন যাবে। আর আগে কিন্তু 3টে প্যাসেঞ্জার ট্রেন এবং 2টা মালবাহী ট্রেন এখন চলমান আছে, 5টা। তখন ট্রেন কয়টা যাবে তাও জানি না, এবং সব মাল টানবে। তো ওই মালের ভিতরে কি যাবে সেই চেক করার অধিকারটা বাংলাদেশের নেই। এখন ধরেন, কথায় বলি যে চীন এবং ভারতের সীমান্তে মাঝে মাঝে ফুসে ওঠে, এবং 7 সিস্টার কিন্তু এখনও মিজোরাম অশান্ত। 7 সিস্টার বাংলাদেশের কারণে কিছু শান্ত হয়েছে, কিন্তু অশান্ত মনোভাব কিন্তু বিদ্যমান। ওখানে যদি কোনো ঝামেলা ওঠে, এই ট্রেন দিয়ে যদি এমন কিছু কোনো অস্ত্র শস্ত্র বা কিছু ব্যবহার করে, তো চীনের শত্রু 7 সিস্টারের শত্রু হওয়ার সম্ভাবনা আছে। আর ওই করিডোর যদি বলে, এখন মাঝখানে একটা বোম ফাটায়, একটা ককটেল ফাটায় বলে যে আমার ট্রেন যাওয়ার নিরাপদ না, তুমি তো করিডোর দিছো, আমার নিরাপত্তা আমি নেব, তখন কি করব আমরা? এটা এই জন্য আমি কিন্তু লিখছি, আমার সমকালে ছাপা হয়েছে, যা বলতেছি লিখছি তাই বলতেছি। তখন কিন্তু আমার ওই রেল লাইনে, ওই যে করিডোর, এই জায়গা আমার সার্বভৌমত্ব বিঘ্নিত ঘটবে। একটু ছোট করে। এই জন্য আমি বলছি যে চীনে ধরেন এই বরাবরই বলে, দেখেন আমাদের প্রধানমন্ত্রী যখন ভিজিটে গেল, যাওয়ার আগ মুহূর্তে একজন মেরে ফেললো বিএসএফ, উনি আসছে যেদিন হেসদিন আরেকজন মারছে। হ্যাঁ, তো এটাতে কেন? আর ওখানে যে বর্ডারে যে আপনার ডিউটি দেয়, এই ডিউটি দেয় নন বাঙালি, কেন ওখানে বাঙালি দিতে পারে না, চিনতে পারে না, ওখানে লাঠি দিতে পারে না। আপনি চীনের সাথে বর্ডার 1 কিলোমিটার ভিতরে কোনো মারণাস্ত্র, লাঠি অস্ত্র কোনো কিছু ব্যবহার করতে পারে না। ভারত চীনের সাথে চুক্তি করছে, বাংলাদেশের সাথে কেন বর্ডারের 100 কিলোমিটার লাঠি? আমার কাছে ধরে নেন, চোর হোক বাটপার হোক, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের লোক মেরে ফেলে। এই যে প্রধানমন্ত্রী গেল এবং আসলো, তার আগে পরে একজন মারলো, বাংলাদেশে একটা প্রতিবাদ পর্যন্ত নেই, আমাদের দেশ থেকে একটা প্রতিবাদ পর্যন্ত নেই। তাহলে কি হয়? এটা কেমন হলো? তা আমরা তো ধরেন এখন এইটা হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু আহমদ বাইরে আছে। যেমন সিকিমের লান্দুপ দর্জি, সে পার্লামেন্টের ডিসিশন দিয়ে ইন্ডিয়াকে দিয়ে দিছে,
হয়তো আহমদ ভাইদের মতো কিছু লোক এমপি আছে, হয়তো সেই পার্লামেন্টে একপক্ষীয় হলেও সেই সিদ্ধান্ত হওয়ার চান্স হয়তো থাকবে না, কিন্তু আচার আচরণ যা আছে সব তো ভারতকে ছেড়ে দিছে। ওকে, চীন সফর নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, চীন সফর নিয়ে পরে বলি, অনেক কথা আছে। আহমেদ হোসেন, বিষয়বস্তু কি একটাই? আপনি যদি অ্যাড্রেস করতে না চান তাহলে আমরা স্কিপ করতে আমি পারি। অ্যাড্রেস করতে এখানে তো ধরুন না চাইলে skip করতে পারি। অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইনার যারা, আচ্ছা, তারা আপনার কিছু না কিছু অ্যান্টি ইন্ডিয়ান বের করবে, ছিদ্রপথ বের করবে। এটা আপনি পাকিস্তান দেখেন, পাকিস্তানের ক্যাম্পেইন হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন সব ক্ষেত্রে, এবং আর্মিকে মোটিভেট করে অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে ওইভাবেই গড়ে তোলে সব ক্ষেত্রে অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন। বাংলাদেশের পলিটিক্সে যারা অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইনার, তারা একটা ছিদ্রপথ বের করে নেবে যে এই করিডোর দেওয়া হয়েছে, এই করিডোর দিয়ে কী যাবে, কী অস্ত্র যাবে, যাবে তো যাবে, কিন্তু সেই অস্ত্র তো 10 ট্রাক অস্ত্রের মতো হবে না। যে অস্ত্র নিয়ে আপনার আনরেস্ট তৈরি করা, আসামের উল্পাকে দেওয়া, এটা তো হবে না। এখানে হচ্ছে আমার সভরেন্টি যাবে কীভাবে? হাউ ক্যান ইউ থিঙ্ক সো আজিজ ভাই? সভরেন্টি আপনি ক্যান ইউ থিঙ্ক যে আমার দেশ স্বাধীন হওয়ার 3 মাসের মাথায়, মার্চ মাসে আপনার বঙ্গবন্ধু ভারতে সফরে গিয়ে ইন্দিরা গান্ধীর পাশে বসে পায়ে পা রেখে বললেন, মিসেস গান্ধী, আপনি আমাকে বলুন, টেল মি ফার্স্ট হোয়েন ইউ উইথড্র ইন্ডিয়ান ট্রুপস ফ্রম দি সয়েল অফ। এটা সত্য, কিন্তু বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে আছে এখন না, দ্যাট মিনস সে আজকে বঙ্গবন্ধু 3 মাসের মধ্যে মনে করলেন ভারতের আর্মি থাকলে আমি পূর্ণাঙ্গ স্বাধীনতা আমি দাবি করতে পারছি না, আমি সভরেন্টি আছে বলে দাবি করতে পারছি না। ইউসি সাউথ কোরিয়া, সেখানে আমেরিকার সৈন্য আছে, কিন্তু ইউসি অস্ট্রেলিয়া, সেখানে ব্রিটিশ সৈন্য আছে, কিন্তু ইউসি জার্মান, সেখানে কিন্তু বিদেশি সৈন্য আছে। কাজে একমাত্র বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান ফোর্স নেই। আমি তো মনে করি আজকে এটা ব্রিটিশরা বঙ্গবন্ধু করেছিলেন তার সভরেন্টির জন্য, স্বাধীনতার জন্য। যদি ইন্ডিয়ান ফোর্স থাকতো তাহলে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে কিলিং করা এত সোজা হতো না, সহজ হতো না। আমি আজকেও যেটা মনে করি, এটা মাই থিঙ্কিং। কাজে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীন চেতা ছিলেন। লাহোরে যাবেন, লাহোরে ইসলামিক সামিট হবে, ক্যাবিনেট বসলো, কই সেদিন গিয়েছেন, বঙ্গবন্ধু গিয়েছিলেন, এবং আনোয়ার সাদাতে আসলেন, টেলিফোন করলেন যে মুজিব ভাই তুমি না আসলে তো আমার ইন্ডিয়ান এখানে ইসলামিক সামিট তো সফল হবে না। তখন বঙ্গবন্ধু বললেন যে বুট্টু তো আমাকে এখন সভরেন, আমাকে স্বাধীন বাংলাদেশ স্বীকারই করেনি। তখন সমস্ত মুসলিম কান্ট্রির সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যারা ছিলেন সবাই প্রেশারাইজ করলেন যে আপনি এখনই আপনার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আলজিয়ার্সের হোয়ারি বমিদিন প্রেসিডেন্ট ছিলেন, তার পার্সোনাল বিমান নিয়ে চলে আসলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গেলেন, বঙ্গবন্ধুকে বিশাল সম্বর্ধনা দেওয়া হলো। তার অর্থ এই নয় যে আমার স্বাধীনতা বিক্রি হয়ে গেছে, ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। বঙ্গবন্ধু স্বাধীন চেতা ছিলেন, সভরেন্টি, স্বাধীনতা এই প্রশ্নে বঙ্গবন্ধু আপোষ করেননি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও সভরেন্টি, স্বাধীনতার প্রশ্নে কোথাও আপোষ নেই। এটা করবেন না, করতে হলে তো আমেরিকার বিল ক্লিন্টন এসেছিল তো, যে আপনার গ্যাস নেওয়ার জন্য উনি বললেন 50 বছরের গ্যাস রেখে যদি উদ্বৃত্ত থাকে তাহলে দেওয়া যেতে পারে। হাউ মাচ শি ইজ ক্যাপাবল আর কারেজিয়াস যে তিনি মুখের উপর বলে দিলেন আমি দেব না। এই যে আমার দেশকে বিক্রি করে দেওয়া, এটা অন্তপক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হাত দিয়ে হবে না, আওয়ামী লীগের হাত দিয়ে হবে না। উই ক্যান টেল ইউ, বাট বিএনপি ক্ষমতা আসলে আবার দেখা যায় হ্যাঁ ও এমনি ইন্ডিয়ার অপোজ করে, আর ক্ষমতায় আসলে ইন্ডিয়াকে তেল মারে। এর প্রমাণ তো আছেই। এবং বেগম জিয়া যখন গেলেন দিল্লিতে, আপনার মিটিং করে আসলেন, এয়ারপোর্টের নামলে, এটা রেকর্ডে আছে, মিডিয়াতে আসছে। তখন তো আর আজকের মতো এই সমস্ত মিডিয়া ছিল না। বললো যে কী করে আসলেন গঙ্গা, আমার তো মনেই ছিল না। এটা তো রেকর্ডেড। কাজে এই সমস্ত ইন্ডিয়ান ক্যাম্পেইন দিয়ে আপনার অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন করে ভোটারদেরকে বিভ্রান্ত করে ভোটে ইলেকশনে পাশ করার দিন চলে গেছে। কিন্তু এখন দেশের মানুষ কিন্তু আগের মতো তো বলে যে ইলেকশনই তো নাই, আর পাস ফেল তো পড়ার নির্বাচন তো আছে, নির্বাচনের যারা আসে না তারা নির্বাচনই তো বিশ্বাস করে না। যারা নির্বাচনে আসবে, সন্ত্রাসের পার্টি সন্ত্রাসে যাবে, এটাই তো স্বাভাবিক। যারা সন্ত্রাস করে সন্ত্রাসের পথে চলে যাবে। সন্ত্রাসের পথে গিয়েছে বিএনপি, গিয়ে কী পেয়েছে? সন্ত্রাসের পথে গিয়ে সন্ত্রাসী হয়েছে। বিএনপি জামাত সন্ত্রাসী পার্টি হিসাবে ইতিহাসে ঘৃণিত, প্রত্যাখ্যাত। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। মানুষ কি কান্নাকাটি করছে নাকি? জনগণ কি বলছে হা রে বিএনপি ক্ষমতা আসলো না? মনটা তো মানে না, রাস্তা নেমে মরতে ইচ্ছা করে। মানুষ রাস্তা নেমে রাস্তা নেমে পড়েছে।
হ্যাঁ নেমে পড়েছে রাস্তায় গিয়ে কান্নাকাটি করে জীবন দিয়ে দিয়েছে বিএনপির জন্য, না 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 তে হবে না, হয়নি এইগুলো। শোনেন, বিএনপি হচ্ছে সেই পার্টি না। বিএনপি এখনও 100%, আজিজ ভাই তো আর বিএনপিকে রিপ্রেজেন্ট করেন না, তিনি বিএনপির চিন্তাকে হয়তো কোনো কোনো অংশে লালন করতে পারেন, সেটা এক জিনিস। কি তিনি বিএনপির নেতাও না, তাই না? উনি চলেন তো বিএনপিকে লালন করেন ঠিকই, বাট চলেন কমিউনিস্ট পার্টির মতো, বুঝছেন, কমিউনিস্ট টাইপ মানুষ, আচ্ছা আচ্ছা। বুঝছেন না? চলনে বলনে মনে হয় যে একজন সর্বহারা মানুষ, বাট বিএনপিকে উনি ডিফেন্ড করেন। হয় আর আপনার চিন্তা হবে আরও প্রগ্রেসিভ, আরও বামমুখী হন, আমার এন্ট্রি হন, আওয়ামী লীগের বিপক্ষেই বলেন, বাট বাম চিন্তায় যান আপনি যান বিএনপির দিকে। আপনার বিএনপির মতো চেহারা আপনার মতো চেহারায় নেই, বিএনপির কোনো পোশাকও আপনার মাঝে নেই, বিএনপির কোনো লুটপাটের চেহারাও আপনার মাঝে নেই, আপনি বিএনপিকে সাপোর্ট করেন কেন করেন? কেন নির্বাচনের প্রশ্ন আমি আপনাকে ভালোবেসে বলছি। কিন্তু আমার প্রসঙ্গ আরেকটা ছিল যে চীন সফরের বিষয়টা। আহমদ ভাই কথা বললেই বলবে যে ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে তো আমরা বলছি, ভারত প্রতিবেশী, ইচ্ছা করলেই তো ভূখণ্ড সরিয়ে দেওয়া যাবে না। ভারত যারা চালান তাদের ব্যাপারে বলছি, ভারতের শাসক। আমরা দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, বঙ্গবন্ধুর মতো বুকের পাটা আছে বলে সাথে সাথে বলে আর্মি সোলজার এখান থেকে পাঠিয়ে দিতে পারছে। আর এখন তো কোনো আওয়ামী লীগের নেতা ইন্ডিয়ার শ্রুতি নাগে কোনো বক্তৃতা দিতে পারে না। এই ইলেকশনে, একপক্ষীয় ইলেকশনে আওয়ামী লীগের প্রার্থী বলছে আমি ভারতের প্রার্থী, আমারে ফেল করাবেন, আমারে ভোট দিবেন না। এটা কে বলেছে আমি জানি না তো। এই যে মান্নান সাহেব, অধ্যাপক মান্নান, আপনার ইয়েতে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী না তো। যাই হোক, আমি যে পয়েন্টটা আসি, ধরেন চীনের প্রার্থী, চীনে ধরেন আমাদের প্রত্যাশা অনেক ছিল, আমরা এটা তো চীনের পক্ষ থেকেও বলছে, আমরাও চেয়েছি, যেমন আমাদের রিজার্ভ ক্রাইসিস আছে, সেখানে রিজার্ভে অর্থ দিয়ে সহযোগিতা করবে, এবং ইলেকশনের আগে চীনের পক্ষ থেকে বলতেও শুনেছি রিজার্ভে যা ঘাটতি আছে চীন তা পূরণ করে দিবে। এরপরে ধরেন আমাদের এক্সপেকটেশন ছিল কমপক্ষে আপনার 5 থেকে 7 বিলিয়ন ডলার আমরা হেল্প পাবো। এবারে কিন্তু দেখেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে কিন্তু কোনো অনুদান আসে নাই। প্রধানমন্ত্রী বসে তাও একটা অর্গানাইজেশন থেকে 1600 কোটি টাকা দিছে। আমাদেরকে কি ভেবেছে বলেন? আমাদের দেশে পরিসংখ্যান ব্যুরো সরকারের হিসাবে 5% লোকের হাতে 31% সম্পদ, 41% সম্পদ চলে গেছে। এই 5% লোকের কমপক্ষে অর্ধেক লোক, 2 কোটি লোকের ভিতরে যে কেউ সরকার চাইলে 1600 কোটি টাকা দিয়ে দিতে পারে। আমাদের একটা ধরেন ফরিদপুরের ছাত্রলীগের ফোলা 2000 কোটি টাকা বাজার করে। 1600 কোটি টাকা কি 1600 কোটি আমার দেশীয় টাকা? আমাদের দেশীয় আর 1 বিলিয়ন ইউয়ান। একটা প্রচার ডেইলি স্টারে বাংলায় ইংরেজিতে লেখছে ইউয়ান, আর বাংলা ভাষাটা লিখে রাখছে বিলিয়ন। এটা কিন্তু একটা বিরাট পার্থক্য। আসলে টাকা কনভার্ট করলে 1600 কোটি টাকা মাত্র হয়। 5 বিলিয়ন ইউয়ান বোধহয় দেওয়ার সম্ভাবনা আছে। আমার কথাটা আর একটু শোনেন, দেওয়ার সম্ভাবনাটা বোঝা যাবে। বিষয়টা হলো যে এরকম ডিপ্লোম্যাটিক ভাষায় আমাদের প্রত্যাশা এবং আমাদের আকাঙ্ক্ষা, আমরা যা চাই সব পূরণ করার জন্য আশ্বস্ত করা হয়েছে, কিন্তু অনেকগুলো শর্ত উত্থাপন করছে ডিপ্লোম্যাটিক ভাষায়। এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বুঝেছেন। এক, ধরেন আমি বলি যে অনেক পত্রিকা আছে, বাংলাদেশের যত পত্রিকায় নিউজ ছাপা হয়েছে সব অনেকটাই বাসসের ভার্সানের মতো সিমিলারিটি দিয়ে লিখছে। এটা পড়লে পাওয়া যাবে না। ইন্টারন্যাশনাল পত্রিকা স্ট্যান্ডার্ডে ওরা একটা পত্রিকা বার করে, গ্লোবাল টাইমস, ওটাতে একটা স্টোরি ছাপা হয়েছে এবং একটা অ্যানালাইসিস ছাপা হয়েছে। এই অ্যানালাইসিসে অনেকগুলো ঘটনা ওখানে কিন্তু উল্লেখ করছে। যেমন তারা বলছে যে যারা পানি নিয়ে করে, দেশকে শোষণ করে, এই টাইপের কইছে, পানি নিয়ে শোষণ করে, গরিবদেরকে শোষণ করে, তাদের কত হিসেব করতে হবে, বিবেচনা করতে হবে। সে বলছে যে এই গ্লোবাল সাউথ বলে দিছে পশ্চিমারা বাদে সবাইকে আমরা সাহায্য করব এবং সবাই ঐক্য করব তাদেরকে ফাইট করার জন্য, কিন্তু
আমাদের সাথে এক হইতে হবে। বলেন এখন ভারত ছাইরা চীনের সাথে বাংলাদেশ যেতে পারবে? আপনার আমেরিকার সাথে তো গ্লোবাল সাউথের ক্যাম্পেইনে তো ভারতও আছে, তারাও তো একসঙ্গে। হ্যাঁ, ভারত এখন নাই, এখন তারা চীন ধরছে। ধরেন তারপরে এই যে ভারত গ্লোবাল সাউথের একটা বড় ক্যাম্পেইন। হ্যাঁ, ভারত রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়ন বন্ধু। এটা সাধারণ সম্পাদক বলছে না, এটাও রিপোর্টে আছে। এটা চীন মানতে রাজি না, এইটা খবর হয়ে গেছে, তারা রাজনৈতিকভাবে এটা রিপোর্টে আসছে। সেখানে বলছে যে ও রাজনীতি করবে তার সাথে, আর আমার কাছে টাকা নিবা, ব্যাপারটা তো তাই করছে। সুতরাং তারপরে তাদের ধরেন ওয়ান চায়না পলিসি, এটা বাংলাদেশ মানে, তারপরে সেটাকে এবার অ্যাডমিট করেছে। হ্যাঁ, সেটা অ্যাডমিট করছে বাংলাদেশ, সেটা নিয়ে সমস্যা, ওরা খুব সেন্সিটিভ এ ব্যাপারে। হ্যাঁ, সেখানে হয়েছে। এরকম অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমি ওখান থেকেই ওই অ্যানালাইসিস থেকে আপনার নোট করেছি। তো সেখানে এগুলো অনেক কিছুই মানা। তারপরে ব্রিক্সে ধরেন তারা পরিষ্কার বক্তব্য যেটা বলতে চাইছে সেটা হলো যে তুমি ভারতকে এবং চীনকে, তারপরে তাদের ভিতরের যন্ত্রণা হচ্ছে তিস্তা প্রকল্পের উন্নয়ন প্রকল্পের সমীক্ষা করে ফেললো। ভারতে যাওয়ার পরে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে এসে বলল যে তিস্তা যেহেতু নিয়ে আমাদের ভারতের সাথে পানি ভাগাভাগির সমস্যা, তারা নিলে তারাই ভালো, তাহলে আর পানি নিয়ে প্যাপা করতে হবে না, এবং তিস্তার নাব্যতা ফিরেতে হবে। এটা কেমনে বললো আমার তো মাথায় ধরলো না, কারণ কমপক্ষে 12টা ড্যাম এবং বাঁধ আছে ওই আপনার তিস্তা নদীতে, এবং গজলডোবা যেখানে বাংলাদেশের বর্ডারের আগে, সেখানেও বাদ দিছে। হ্যাঁ, তো এইটা ডিসমেন্টেল করবে কিভাবে? এবং ভারত সব মোদি, সব সেন্ট্রাল গভর্নমেন্ট সব মমতার ঘাড়ে চাপাই দিছে। মমতাই তো পানি পায় না, মমতাই তো পানি পায় না। আমি শেষ করে দেই, এই জন্য এই তিস্তা আবার 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট ভারত করছে, এখন টাকার অভাবে শুরু করতে পারে নাই। সেখানে এইটা যদি করতে পারে, সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক নদী, বাংলাদেশ ওখানে রাইট আছে তো ন্যায্য পানি পাওয়ার। বাংলাদেশকে কেন পার্টি করে না? বন্ধু দেশ পার্টি করে না কেন? মিস্টার আহমদ হোসেন। না, আমরা তো সমুদ্রে আমার যে অংশ, আমি যে আমার সীমানা নিয়ে আমরা তো আন্তর্জাতিক আদালতে গিয়েছি, আমরা কিন্তু জয়ী হয়ে এসেছি। সেই ক্ষেত্রে ভারতকে কি আমরা হিসাবে নিয়েছি? তাদের পরাজিত করেই জয়ী হয়ে এসেছি। ইন্টারন্যাশনাল কোর্ট কিন্তু আমাদের পক্ষে রায় দিয়েছে। তো এইগুলো তো আপনাকে, যেতদিন রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের সাথে ডিপ্লোমেসি থাকবে। ডিপ্লোমেসি আর রাজনীতি দুই জিনিস। ওখানে আহমদ ভাই আপনাদের একটা উকিলও ছিল না, আপনি হয়ে মায়ানমার নিয়ে গেছে। আচ্ছা, আপনি যেভাবেই বলেন, ছিল বলেন, আপনি যেভাবেই বলেন, উকিল নেই, আদালত হয়ে গেছে, হইল তো একপক্ষীয় ডিসিশন হয়েছে। একপক্ষীয় নির্বাচন বলেন, একপক্ষীয় নির্বাচনে বলবেন, একপক্ষীয়। আপনি আমার বয়সে হয়তো সমান বা সিনিয়র হবেন, ছাত্র জীবনে তালপট্টির স্লোগান দিতে দিকে তালপট্টির কোনো অস্তিত্বই নাই। সে তালপট্টির কোনো ম্যাপও দিতে পারে নাই। তালপট্টির স্লোগান তো দিল বিএনপি, জিয়াউর রহমান। তালপট্টি কই? তালপট্টি সিকিম নয়। শোনেন, আমরা তো ক্যাম্পাসে ছিলাম, আপনি তখন শুধু ছাত্রত্ব ছিল কিনা জানি না, আমার সিনিয়র আপনি। আমরা ক্যাম্পাসে মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের স্লোগান শুনতাম, সিকিম নয়, তারপরে কি এই আরটা কি আছে, সিকিম নয় এ আমার বাংলাদেশ। সিকিম নয়, আরটা কি বলতো, সিকিম নয়, তালপট্টি নয়, কি বলতো, স্লোগান দিয়ে দিত। মানে বোঝাতো এগুলো আমরা দেনি। না, আপনার আগে চলে আসছেন, বুঝছেন না? এই সিকিম টিকিম বইলা, তালপট্টি বইলা, অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন করে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করে, এর উপর ভর করে ক্ষমতা আসার যে রাজনীতি, এই রাজনীতি বিএনপি, জিয়াউর রহমান শুরু করেছে। কাজেই এই যে সিকিম টিকিম, এইগুলো তো এখন ভারতেরই অংশ, স্টেট, তাদেরই স্টেট, এটা আমাদের স্টেট না। কাজেই আপনার 7 সিস্টার্স যে আজকে আপনি বলেন, 7 সিস্টার্স তো পাকিস্তানের যে ISI, তাদের যে পরিকল্পনা ছিল ওখানে 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেওয়া, স্বাধীন করা। সেই জন্যই তো আপনার ওই যে আসলো আপনার 10টা অস্ত্র, এগুলো কোথায় গিয়েছিল? আসামকে বিভক্ত করতে পারলে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হতো। সেই ক্ষেত্রে আমরা হেল্প করেছি, অবশ্যই হেল্প করেছি। আমরা আজকে সেই যে ভারতের যে আসামের যে পার্টির নামটা কী ছিল,
উল্পা আজকে উৎখাত হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে। উল্পা যদি সেখানে সার্ভাইভ করতো তাহলে এই অঞ্চলে আনরেস্ট বাড়তো, আমার দেশে আনরেস্ট বাড়তো, জঙ্গি পলিটিক্স বাড়তো। এবং এই বাংলাদেশে তো উল্পার ক্যাম্প ছিল, ডোন্ট নো, ডিউরিং দি পিরিয়ড অফ বিএনপি উল্পার ক্যাম্প ছিল, উল্পার ক্যাম্প থেকে এখানে ট্রেনিং দেওয়া হতো। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে উল্পার কোনো আপনার সেই ক্যাম্প নেই, উল্পার কোনো সৈন্য নেই, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, গ্রেপ্তার করা হলো। এটা নিশ্চয়ই ভারতকে হেল্প করেছি আমরা। ভারত সেখানে নিশ্চয়ই ডিপ্লোমেসিতে আমরা জিতেছি এবং উল্পার কাছে উল্পার যে প্রধান তাকে আমরা হ্যান্ডওভারও করে দিয়েছি। এবং সেই ক্ষেত্রে তো নিঃসন্দেহে ভারতের সাথে আমাদের সম্পর্ক, ঐতিহাসিক যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও স্ট্রেংথেন হয়েছে। আমার নিয়ারার ফ্রেন্ড হচ্ছে প্রতিবেশী হচ্ছে ভারত, আর নিয়ারেস্ট প্রতিবেশী, আর নিয়ারার প্রতিবেশী হচ্ছে চীন, তাই না? চীনের সাথে ভারতের মধ্যে যে সম্পর্কের টানাটানি, এর মধ্যে আমাদেরকে তো মাঝখানে থেকে একটু ব্যালেন্স করতে হবে। আমরা তো একপক্ষীয় হতে পারবো না, ভারতকেও রাখবো, চীনকেও হাতে রাখবো, দুইটাকে রেখেই তো চলছি আমরা। এটা কি আমাদের ভুল হচ্ছে? এই নির্বাচনে কি আমাদেরকে চীন সাপোর্ট করেনি, ভারত সাপোর্ট করেনি, রাশিয়াও সাপোর্ট করেছে? কি এর মধ্য দিয়ে কি বার্তা পাননি যে আমরা চীনেরও বন্ধু, রাশিয়ারও বন্ধু, আবার ভারতেরও বন্ধু, আমেরিকারও বন্ধু? নাহলে আমেরিকার ইলেকশনের পরে আপনার জো বাইডেন তো চিঠি লিখত না। এবং আপনার যে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, এখানকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, লু যে আসলেন, লু কী বলে গেলেন? লু ভয়েস অফ আমেরিকাতে গিয়ে যে উনি সাক্ষাৎকার দিলেন, আপনি দেখেছেন যে আমরা অতীত ভুলে গেছি, এখন এই গভর্নমেন্টের সাথে আমরা কাজ করব। কি এই সমস্ত ভাষা থেকে কূটনীতির ভাষা বোঝা যায়। কূটনীতির ভাষা বুঝতে হলে ভেতরে কি আছে পড়ে যাবেন, ভাষা দিয়ে কূটনীতিকে বুঝতে হয়। কাজে যায় যে রাষ্ট্রদূত ছিল, রাষ্ট্রদূত তার টাইম শেষ হয়ে গেছে, চলে গেছে, কেউ বলছে না যাবে, হয়তো যাবে, ট্রান্সফারেবল জব, এটা তো বদলির জব, এটা যাবেই আসবে, স্বাভাবিক বিষয়। এগুলো নিয়ে তো আমাদের ভাবনার কিছু কারণ নেই। কাজে ভাই নির্বাচনে আসলে ভালো করতেন। আপনার পার্টি সমর্থক, আমরা তো সেখানে পলিসি বোর্ডের কিছুই না। আপনার কথা জাস্ট একটু বোঝাবার চেষ্টা করেছেন যে চীন আর আগের মতো হ্যাপি নেই, পাশে থাকবে না, এত বেশি ভারতমুখী। এটা অনুমান নির্ভর, উনি বিশ্লেষক, ওনার আশ্বাস যেগুলো চীন দিয়েছিল উনি ওনার বিশ্লেষণ দিয়ে বলছেন। ওনার বিশ্লেষণ তো আর না আপনার চূড়ান্ত কথা না। এবং উনি ওনার চীনের হৃদয়ের জান নাই, হৃদয়ে তার হৃদয়ে কী আছে, মনের মুকুরে কী আছে, এটা উনি দেখেন নাই। উনি দেখেছেন, বিশ্লেষণ করে উনি বের করে একটা পয়েন্ট বের করলেন, যেটা আমি আজকে বলবো, যেটা আওয়ামী লীগের বিপক্ষে যায়, আমাদের সরকারের বিপক্ষে যায়। এটা বলতে তো হবে, সরকারের বিপক্ষে একটা পয়েন্ট তো তুলতে হবে, না হলে তো উনি আওয়ামী লীগ হয়ে যাবেন। সেই জন্য উনি কৌশলে, উনিও ডিপ্লোম্যাট, উনি খুব ডিপ্লোম্যাটিক হয়েতে আজিজ অনেকগুলো প্রসঙ্গ। তবে যেই জায়গাটা মিস্টার আহমেদ হোসেন বারবার গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে নির্বাচনের না আসা। সো এর বাইরেও এখন অনেক রকমের আলোচনা আছে, কিছু সামাজিক আন্দোলন দেখলাম, সেগুলো মোটামুটি আবার শেষের দিকেও কোনোটা আবার একই সঙ্গে আমরা দেখলাম যে করাপশনের ইস্যুটা বেশ প্রবলভাবে পত্রপত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম খবর প্রতিনিয়ত আসছে। কোনটা কেন, কোথায় রাজনীতি আছে, কোথায় রাজনীতি নিয়ে অনেক সময় বোঝাও মুশকিল। দেখেন আহমদ ভাই, কার বিপক্ষে যাচ্ছে, আমি সংক্ষেপে জাস্ট বলে নেই, জাস্ট টাচ করি যে আমেরিকা আগেরটা ভুলে গেছে। ভুলে যদি গিয়ে থাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বড় একটি দেশ সেনা ঘাঁটি করতে চায়, এটা নিয়ে একটু ঝামেলায় আছি। সেখানে অন্তত পক্ষে আহমদ ভাই ভালোই বোঝেন, সারা পৃথিবীতে 80টা দেশে আমেরিকার ঘাঁটি আছে, এবং ঘাঁটি আছে 80টা দেশে প্রায় 250 মতো। সেখানে আমেরিকা চাইতে পারে আমার ধারণা। হ্যাঁ, 2 হচ্ছে আমেরিকা কিন্তু বরাবরই বলতেছে তারা আপনার গণতন্ত্র, মানবাধিকার, এখানে তাদের অবস্থান, নিরপেক্ষ শ্রম অধিকার, এটা ঠিক। তো এখন বিষয়টা হলো যে আহমদ ভাই এবং আমাদের সময়ে পরাশক্তিগুলোর যে ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারটাও কিন্তু পাল্টাইছে। এখন সব দেশে তারা রাজনীতিও দেখে না, তাদের স্বার্থটা আগে দেখে, স্বার্থটা। কারণ আমেরিকার সাথে রাজা শাসিত দেশেরও সম্পর্ক আছে, সমাজতান্ত্রিক দেশেও আছে, গণতান্ত্রিক দেশও আছে। কিন্তু 60-70 যে পোলারাইজ ছিল সারা বিশ্ব, 2টা,
একটা গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্রকে পেট্রোনাইজ করতো, সমাজতান্ত্রিক বিশ্ব। এখন সমাজতন্ত্র ওই ট্রু সেন্সে নাই, গণতন্ত্র ওই ট্রু সেন্সে নাই, অর্থাৎ পলিটিক্সটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের দেশে যুদ্ধ করলাম, জীবন দিলাম গণতন্ত্রের জন্য, এখন আওয়ামী লীগ বিএনপি বলেন কোনো পার্টির ভিতরে গণতন্ত্র নেই। আওয়ামী লীগে ইশারায় নেতা হয়ে যায়, আর বিএনপি জাতীয় পার্টির তো এক নেতা সব বানায় দেয়, তো গণতন্ত্র আইব থেকে। সুতরাং আমাদের দেশে ইলেকশনের পূর্ব শর্ত ডেমোক্রেসি। আপনার বলেন যে ইলেকশনের আগে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। পাকিস্তানের মতো জায়গায় মানুষ ভোট দিতে পারছে, রেজাল্টও হতে পারছে, বাংলাদেশে সেটাও। বিএনপি যদি ইলেকশনে যাইতো, কথায় লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতো, অবশ্যই বিএনপি নির্বাচনে, অপোজিশন নির্বাচনে যেত। অর্থাৎ ইচ্ছা করে এই অবস্থাটা তৈরি করেছে সরকার, যাতে ইলেকশনে না আসে এবং ইলেকশনে আসে নাই। এইভাবে আস্তে আস্তে ধাকাইতে এই জন্যেই আমি এইটাও কিন্তু 2023 সালে যুগান্তরে লিখছি যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। সেখানে আমি বলেছি যে চীন এই দেশ উত্তর কোরিয়ার লাইনে হাঁটুক, এটা চীন কখনো চাইবে না, আমেরিকা চাইবে না। আর চীন এটা যদি তার পক্ষে যায়, তাহলে আপনার উত্তর কোরিয়ার দিকে বাংলাদেশকে নিয়ে যাবে, আর ভারত শুধু এক্সপ্লয়েট করবে। বিরাট 17 কোটির লোক, এটার বাজার, এটা ওই সিকিমের মতো প্রদেশ বানানোর চেষ্টা করবে না, আমাদেরকে এক্সপ্লয়েট যেমন করতেছে করতেই থাকবে। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে যেটা বলছে, ধরেন আমরা, এটা ঠিক, উলফা নেতা আমাদের কারাগারে ছিল, তাকে হ্যান্ডওভার করছে। এখন যে কুকি চীনের নেতাটা যে মিজোরামে রয়েছে, এখন আনে না কেন, এখন বলে না কেন? কুকি চীন তো ওখানে প্রদেশ চায়, হিল ট্যাক্সে। তো এর চাইতে তো ওরা তো উলফারা, 7 সিস্টার, ওরাও স্বায়ত্তশাসন চায়, স্বাধীনতাও চায়। তা আমরাও তো স্বাধীনতা পাকিস্তানের বিরুদ্ধে চাইছি, আমাদের শোষণ করছে, ওদেরকে ওরা মনে করে ওরা। তো আমার কথা হচ্ছে যে তার জন্য অন্য দেশের স্বাধীনতায় আমরা ইন্টারফেয়ার করব না, ঠিক আছে, কিন্তু আমরা যদি উলফা নেতাকে দিতে পারি, জেল থেকে তাদের কাছে হ্যান্ডওভার করতে পারি, কুকি চীনের নেতা কি নাম, তাকে কেন হ্যান্ডওভার করে না? তারাও তো প্রদেশ চাচ্ছে এখানে। তো আমার কথা হচ্ছে যে আমরা, আমাদের বন্ধু দেশ, আমরা ছোট দেশ, তাদের চাইতে তারা বড় অর্থনীতির দেশ, তারা তো উদীয়মান, মানে বড় রাষ্ট্র হচ্ছে, উদীয়মান আপনার পরাশক্তি। তো সেক্ষেত্রে তো আমাদের এক্সপ্লয়েট করবে কেন? আমাদের কোনো দাবিই রাখবে না, আমাদের কোনো কথাই রাখবে না, এমনভাবে নিয়ে গেছে। এই সাবকন্টিনেন্টে আপনি দেখেন তো, একটি দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, শুধু আমাদের দেশে শুধু গভর্নমেন্টের লোক, তাছাড়া কোনো সম্পর্ক নেই। সার্ভে করে দেখেন, সার্ভে তো নাই এখন, সার্ভে তো নাই। তো সুতরাং এই দেশ থেকে কিন্তু ভারত, আমি নেপালে যখন ভারতের কারেন্সি ভারত আর নেপাল একই হয়ে গেছিল প্রায়। নেক্সট গভর্নমেন্ট আসে, এখন ভারতের সাথে পুরো সম্পর্ক শেষ। এখন যে অবস্থায় আসছে, যেটা বলা হয়, সত্য কথা বললেও যদি অ্যান্টি ইন্ডিয়ান কথা হয়, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে ভারত, ঠিক একটি সব গভর্নমেন্টই আছে ভারতের লয়াল, অনুগত। যেমন এই যে চীনে গেছে, ধাক্কা খাইলো, এটা তো ধাক্কা খাওয়া, তো স্বীকার করুক আর না করুক। ওখানে তো আসছে রিপোর্টে যে সাধারণ সম্পাদক বলছে যে ওরা হচ্ছে রাজনৈতিক বন্ধু ভারত, আর চীন হলো উন্নয়ন বন্ধু, খালি টাকা দিব। আর পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলছেন, না, ভারতের বলা হয়েছে ভারতের কোনো আপত্তি নেই, ভারতের অনুমতি নিয়ে, স্বাধীন দেশের লোক ভারতের অনুমতি নিয়ে যাবে অন্য দেশে ভ্রমণ করতে, বলেন? তো এগুলোর জন্য তো চীন তো তার ইন্টারেস্ট, সে পরাশক্তি, তার ইন্টারেস্ট দেখবে। আপনি ভারতে সব দিয়ে দিবেন, আমার সাথে কোনো ব্যবসা করবেন না। মিলিটারি ওয়্যার পর্যন্ত বাংলাদেশ, হার্ডওয়্যার পর্যন্ত ভারত থেকে কেনা হচ্ছে, তিস্তা তার কাছ থেকে, চীন থেকে কেড়ে নিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তা আপনি এগুলো মাইন্ড করবেন না? তারা তো বড় দেশ, তারা তো ডিপ্লোম্যাটিক ভাষাই বলবে। এখন এই যে 1600 কোটি টাকা দিচ্ছে, এটাই হচ্ছে তাদের রাগ গোসছে না গোসা করছে, এটার পরিমাপের বিষয়। তা আমরা যে আমাদের যে কারোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, এটা বঙ্গবন্ধু বলে গেছিল, সেই সিচুয়েশন কিন্তু এখন পৃথিবীতে নাই। এটা কিন্তু এখন চীনের সাথে সম্পর্ক চীনের মতো করেই মেনটেন করতে পারে যতটুকু, ভারতের সাথে ভারতের মতো করেই। একটার সাথে সব ছেড়ে দেব, আর একটার সাথে আবার করব, তাদের ব্যবহার করব, এইটা পরাশক্তি নিয়ে এই ডিল আর করা যাবে না, সেদিন চলে গেছে।
আহমদ হোসেন আর কি বলবে, আজিজ ভাই তো অনেক বক্তৃতা রাখতেছেন। এখন নরেন্দ্র মোদী যে রাশিয়া গেল, তাতে কি চীন গুসা হয়েছে, রাগ করেছে ভারতের প্রতি? আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তো চীন রাশিয়ার সম্পর্ক তো ভালো, কি চীন আর রাশিয়ার মধ্যে তো সম্পর্ক ভালো। এখন যে রাগ করবে কেন? ভারতের প্রধানমন্ত্রী যে গেলেন রাশিয়াতে, তাতে কি চীন খেপে গেছে? কার উপরে? রাশিয়ার উপরে? রাশিয়ার উপর না, তা খাবে নাই, কারণ চীনের সাথে ভারতের হেডোমাসে আমি সাধারণ সম্পাদকের বাসায়, ওই যে যখন করোনা কালে আপনি দেখলেন না তেলের না প্রাইস, না, সেটা হলো এটা না, এটা আপনাকে বুঝতে হবে যে রাশিয়ার সাথে ভারতের বরাবরই একটা ঐতিহাসিক রিলেশন ছিল, আছে আছে আছে, এবং এটা স্নায়ুযুদ্ধকালীন সময়ে আপনি যেটা বলছেন, যখন পৃথিবী না, আবার এই তিন শক্তির আবার পশ্চিমা বিরোধী একটা অবস্থান আছে একসঙ্গে, তাদের একটা এটা আছে, এবং যে কারণে মনে হয় পশ্চিমারা একটু ক্ষুব্ধ হয়েছে। দেখলাম মিডিয়ায় দেখলাম একটু ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হলে তো নরেন্দ্র মোদী করার কিছু নেই। নরেন্দ্র মোদী সেখানে গিয়েছে, তার স্বার্থে গিয়েছে। তেল লাগবে, তার গম লাগবে, তেল লাগবে, অস্ত্র লাগবে, সেগুলো তার হিসাবে আছে না কি, সব তার স্বার্থে। এখন আপনি যেটা বলছেন রাইট, এটা হচ্ছে এখন ইকোনমিক স্বার্থ। এখন ডিপ্লোমেসি হচ্ছে ইকোনমি। আমেরিকাও চায় দুনিয়াকে লুটপাট করে তারকে ভান্ডারে নিয়ে যেতে, নিয়ে যাচ্ছেই তো, তেল নিয়ে যাচ্ছে। সৌদি এখন অপেক কান্ট্রিগুলো, ফার্স্ট সৌদি আরব, সেকেন্ড রাশিয়া, এই যে তেলের ভান্ডার এখানে, এই তেল যদি আমেরিকা না পায়, সারা পৃথিবী না পায়, সবাই কিন্তু দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। কারণ তেলটা খুবই প্রয়োজন। তেল ছাড়া ইলেকট্রিসিটি হয় না, তেল ছাড়া আপনার যুদ্ধ হয় না, তেল ছাড়া কিছুই হয় না। তেল এখন বিশাল একটা সম্পদ। আপনি যদি বলেন মিশর তো কোনো খাদ্য উৎপাদন হয় না, মিশরের খাদ্য বাহির থেকে কিনতে হয়, তাদের তেল আছে। সৌদি আরবও কেনে, সৌদি আরবও কিনতে হয়, তেল দিয়ে কিনে, সব কেনে, তেল দিয়ে কিনে। আপনার তেল ইরান, সিঙ্গাপুরও কেনে, হ্যাঁ সিঙ্গাপুরের সবই কেনে, কিনে, তার সেখানে আপনার আছে। সিঙ্গাপুরে কোনো ভেজাল পাবেন না, না না, তারা কিনে নিয়ে আসে, কিন্তু তাদের আদার সোর্স আছে, তেল আছে, গ্যাস আছে। আবার আমার দেশেও গ্যাস আছে, তেল আছে, কিন্তু আমার দেশের যেমন সাগরে যে গ্যাস আছে বা তেল আছে, এটাকে আমি প্রশ্ন করেছিলাম আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে পার্লামেন্টে। তিনি বললেন যে 8 বছর লাগবে এটা উঠাতে, সময় নেবে। আমরা অলরেডি টেন্ডার দিচ্ছি, টেন্ডারের মতো দিয়ে বিদেশি কোম্পানিরা আসবে, আমার দেশের যেটা আছে এটা দিয়ে হচ্ছে না, উই আর নট ক্যাপাবল, এটা বাঁধতে হবে। তখন আসছে, এটা নেবে, নিয়ে জরিপ করবে, তেল উঠাবে, গ্যাস উঠাবে, কোথায় কূপ আছে দেখবে, দেখে এটা 8 বছর লাগবে, আরও 8 বছর। কাজেই স্বাভাবিক কারণে আমার গ্যাস কিনতেই হবে, আমার তেল কিনতেই হবে। এটা আমি কেন, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন কি আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিলাম 100%? বাংলাদেশ কি ইম্পোর্ট তখন করতো না? এই যে রহমান এসে বললো মানি ইজ নো প্রবলেম, মানি যখন বেশি প্রবলেম, তখন একটা স্মার্টের কথা বলে দিলাম। তা হ্যাঁ, যেটার লাগে বাস্তবতার মিল নাই, মানি ইজ নো প্রবলেম, মানিতে প্রবলেম ছিল। আমার মানি সমস্যা, মানি মানে ইকোনমি হচ্ছে মূল রাজনীতি। এখন ইকোনমি যদি বেটার থাকে, জীবন ভালো থাকে, ইকোনমি যদি বেটার থাকে, রাজনীতিও ভালো থাকে। কাজে ইকোনমি একটা প্রবলেম না। কোভিড সিচুয়েশনের সময় আমরা ওভারকাম করেছি। এখন আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই যে গাজার যুদ্ধ, সব যুদ্ধের মিলে আমাদের মতো দেশ টিকে তো আছে, ইকোনমি শেষ হয়ে যায়নি। আপনারা বলতে, আপনি যাদেরকে কিছু কিছু সাপোর্ট দেন আবার ফিরে আসেন, হ্যাঁ সেই বলেছে, তারা বলেছে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। না, কিন্তু ইকোনমি যেটা আছে সেটা তো কিছু মানুষের জন্য, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য। করাপশনের যে চিত্র আমি দেখতে আপনি পাই, যেটা বলছেন করাপশন, 5 ভাগের জন্য 5 ভাগ না, করাপশন কোন যুগে ছিল না, কার আমলে ছিল না? ভারতে করাপশন নাই, সব জায়গায় আছে। দক্ষিণ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়া মাত্রা এবং করাপশন করলে তার শাস্তি। দক্ষিণ কোরিয়াতে প্রেসিডেন্ট যিনি ছিলেন পার্ক, তার সাথে কারাগারে আছেন। আপনি যদি বলেন এই তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো কারাগারেই মারা গেলেন, ওই যে মহিলা জয়ললিতা কারাগারে। লালু প্রসাদ খুব নাম করা পলিটিশিয়ান ছিলেন, তিনি কারাগারে ছিলেন, মুক্তি পেয়েছেন দুর্নীতির কারণে। আপনি এমনকি রাজীব গান্ধীর ব্যাপারে কিন্তু দুর্নীতির কিছু কোশ্চেন ছিল ইন্ডিয়াতে। তো আমি সেই প্রসঙ্গে আসছি না। আপনি যদি বলেন এবং কি নিক্সন যে বিদায় নিল, ওয়াটার কেলেঙ্কারি, এটা তো একটা দুর্নীতির মধ্যেই পড়ে কি। সুতরাং দুর্নীতি সব জায়গায় ছিল। আর বাংলাদেশে দুর্নীতির পাহাড় তো তৈরি করে গেছে বিএনপি তৈরি করে গেছে না। এই তো হাওয়া ভবন ছিল,
দুর্নীতির একেবারে একটা তো প্রমাণ করতে পারতেছেন না। ওটা হয়ে গেছে তো। বেগম জিয়া একটা পার্টির প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি যেখানে দুর্নীতিতে কনভিকশন হইলেন, তার ছেলে তো অলরেডি টাকা পাচার করেছে, প্রমাণিত হয়েছে, FBI আইসা সাক্ষী দিয়েছে, প্রমাণিত হয়ে গেছে না? কারণ ইট ইজ অন্য ওটা হলো না না, আমাদের দেশের প্রবলেম হলো কি জানেন, আমাদের দেশে যদি নেতারা দুর্নীতি করে তো রাজনৈতিকভাবে ডিফেন্ড করা হয়, বাট অন্যান্য দেশে কিন্তু রাজনৈতিকভাবে ডিফেন্ড করা হয় না। তো তারেক জিয়া দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, তারপরেও কিন্তু বিএনপি তাকে ডিফেন্ড করে বলছে নো নো নোবেল সান তুই ফিরে এসো। কই ফিরে তো আসছে না। এত যে নোবেল সান হবে তাহলে ফিরে আসছে না কেন? এত যে দেশপ্রেম থাকবে তার মাকে দেখতে আসেনি কেন? আমি আসছি, মায়ের জন্য আসছি, মায়ের ডাকে চলে আসলাম দেশে, আমার জীবন যা কার থাক, হিরো হতে পারতো। জীবনের মূল্য সবাই মনে ওই করে। জীবন কেন একুনের মতো প্লেন থেকে না, নামার সময় সিঁড়িতে গুলি করে মারে এত ফেলে সন্দেহ কে কেন? জানে? আমরা কিলার নই। আওয়ামী লীগ ইজ নট এ কিলিং পার্টি। শেখ হাসিনা ইজ নেভার কিলার। না, কিলার তো চলে গেছে, বেনজির বাইরে গেছে। আমি কিলার, খুন, হত্যা রাজনীতি আওয়ামী লীগ করে না, এটা জিয়াউর রহমান করে গেছে। সে করে করে নিজেই নিহত হয়েছে। আমি আসছি আপনার কাছে। কাজে আমি আশা করেছিলাম অন্তত এই জায়গায় এসে আপনি থেমে যাবেন, আপনি থামবেন। না, আমি থামতেছি আমরা না। খাঁটি বিএনপি। আমার বলতেছি, আমার জি, থামতেছি মিস্টার না। আজিজ। শোনেন, সো ফাইনাল রাউন্ড, দুর্নীতি, ক্লোজিং final রিমার্কস। round, দুর্নীতি পৃথিবীর সব জায়গায় আছে কম বেশি, কিন্তু আমাদের দেশের দুর্নীতিটা এমন, সরকারি হিসাবে 5% লোকের হাতে সব সম্পদ চলে গেছে। দুর্নীতি এমন পর্যায়ে গেছে, দুর্নীতিতে বিশ্বে কোনো উদাহরণ দিতে পারবেন না এক জেলার সমান সম্পদ একটা সরকারি চাকরিজীবী তৈরি করতে পারে। একটা এক্স স্টুডেন্ট জেলা কমিটির 2000 টাকা পাচার করে দিতে পারে, আলমারির ভিতরে 1000 কোটি টাকা পাওয়া যায়, এগুলো পাবেন না। অর্থাৎ আপনি দেখেন, এটা হলো সরকার, 1000 কোটি সরকারের অবস্থান থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে। কেমন না, আমি বেনজির 1000 কোটি, আমি তো পার্টির এমপি, পার্টির অর্গান সেক্রেটারি, আমি 1000 কোটি কেন? আপনি তো এইভাবেই না খাই মারা যাবেন। আপনি তো, তারপরেও মনে রাখবেন আমার মতো আহমদ হোসেন অনেক, আমি মনে রাখবো, লক্ষ আছে আছে আছে, লক্ষ লক্ষ সরকারি চাকরিতেও আছে, আপনি আওয়ামী লীগের, রাজনীতিতেও আছে। আপনি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি দেখেন, আপনি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি, ফাঁকা দিয়ে এমপি হইছেন। এই উদাহরণ আহমদ হোসেন না রাখলে তো পুরোটারে দুর্নীতিবাজ করে খাতাবালি সহ আউট করে দিত। আপনারা তো আছেন বলেই তো পলিটিক্স টিকে আছে। ধর্মেও বলছে একটি মহল্লায় যদি একটি ইমানদার না থাকে ওই এলাকা ধ্বংস হয়ে যেত। আপনাদের মতো 2-4 লোক আছে বলে আওয়ামী লীগ টিকে আছে। অনেক অনেক অনেক, হ্যাঁ আছে, অনেক আছে, অনেক আছে, বহু আছে, কিন্তু লুটেরাদের সব কথা চলে। আপনি বলেন বেনজির, শোনেন, বেনজির এত প্রমোশন দিয়া আইজিপি পর্যন্ত বানাইলেন, পার্টির কর্মীরা তারে পার্টি এই পর্যন্ত দিয়ে দিলেন, শুদ্ধাচার পর্যন্ত 7 লাখ সার্টিফিকেট দিলেন, এত টাকা ইনকাম করলো কীভাবে? আসাদুজ্জামান মিয়া বহু টাকার মালিক, তার মধ্যে সে তো এখন চিকিৎসার কথা ভেঙে গেছে, তারে প্রধানমন্ত্রী অফিসে রিটায়ার করার পরে প্রধানমন্ত্রী কাকে বিশ্বাস করবো? বিশ্বাস তো জিয়া রহমান বঙ্গবন্ধু করেছিলেন। কে? জিয়া রহমান তাতে তো বঙ্গবন্ধু করে আপনি তো অন্য জায়গায় লয়ে গেছেন। বঙ্গবন্ধু বিশ্বাস করছেন, বঙ্গবন্ধুর সাথে আমারও দেখা হয়েছে, আমারও। আপনি তো আরো জানেন, এবং বিশ্বাস তো করেছিলেন, যাদের বিশ্বাস করেছিলেন তারা ঘাতক হয়ে গেছে। ওনার মতো হার্ট নিয়ে কোনো লোক জন্মাবে না। কাজেই যাদেরকেই বিশ্বাস করে সে ঘাতক হয়ে যায় না, ঘাতক হয় না। বেনজিরকে বিশ্বাস করেছিলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেছিলেন না। যাই হোক, ওইসব কথার এখানে আলোচনায় আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। এক সময় আসলে আমার বক্তব্য হচ্ছে, ধরেন এই যে দুর্নীতি কিন্তু আসলে সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। এই যে বিদ্যুৎ সেক্টরে আপনার ইন্ডিপেন্ডেন্ট দিয়া যা ইচ্ছে তাই করতেছে, এই টাকা ভাগাভাগি হচ্ছে, জনস্রোতি আছে, টাকা ভাগাভাগি যেখানে। পার্লামেন্টে কথা বলো, কি হয়েছে এটা, কি বললেন? ইন্ডিপেন্ডেন্টলি ওর ভিতরে এই যে দেখেন না, এক্সিকিউটিভ অর্ডারে বিদ্যুতের দাম বাড়ায় দেয়, সব করে, তেল কেনে, এগুলোর ব্যাপারে কেউ কোনো কেস করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কোনো কথা বলা যাবে না, মামলা করা যাবে না, কোনো কমপ্লেন করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না। তো এখন যা মন চাইতেছে তাই ধরেন, বিদ্যুৎ যা এসেছে, হ্যাঁ যা করতেছে তাই। যেমন ধরেন এই যে বলেন, আপনি যদি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের আইনের মতো চলতো, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের খরচ হয় 6 থেকে 8 টাকা, আদানির কাছে আনছি 17 টাকা দিয়ে পার ইউনিট। ব্যবসা, বিজনেস, 17 কোটি টাকা আমি তো এটি ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করেছেন 17 কোটি টাকা দিয়ে। ইম্পোর্ট করে দাম বেশি দিতে হবে না,
তো আমি ঠিক আছে, গ্যাসের এখন দাম, দেয় তেলের নাকি? দাম বেশি দিতে এখন হচ্ছে বিদ্যুৎ না? আটকায় রাখে গা, কয় আমি টাকা পাই, টাকা দাও, ডলারের টাকা দাও, না, এখন ডলারে পেমেন্ট করবে, টাকা দেয় না, আদানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। এখন তো বিদ্যুৎ, এখন এই যে লাইনে গ্যাস ট্যাস সব ক্রাইসিস হয়ে গেছে, একটা বন্ধ হয়ে গেছে, সব আটকে গেছে। হ্যাঁ, এখন কয় যে এত বছর সময় লাগবে, তত বছর সময় লাগবে। আরে বিদ্যুৎ প্ল্যান্ট দিছে আমেরিকাতে, এত দেখতে আজিজ পারে ভাই, না, আপনি এত কিছু। প্রবলেমের কথা বলেন, সলিউশনের কথা বলেন। হ্যাঁ, প্রবলেমের কথা সলিউশনের বলা কথা যাবে। হচ্ছে সর্ব জায়গায় সুশাসন, আইনের শাসন, দুর্নীতি, এই তিনটে যদি জিনিস পলিটিক্যাল অঙ্গীকার নিয়ে বন্ধ করতে চান, সম্ভব। আপনার সিঙ্গাপুরের, আপনার লিকুয়ানরে আপনার সমালোচনা করি, 20 লাখ লোকের জেলে পড়লি ছিল, সেখান থেকে সে ডেডিকেশন তার এইটা ছিল, দুর্নীতি করতে দেব না, সুশাসন থাকবে এবং উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধা আইন করে হলো। লিকুয়ান ওয়াজ রাইট, হ্যাঁ, লিকুয়ান ঠিক আছিল তো, লিকুয়ান নাম কি? এখানে তো লিকনের মতো চারপাশের তো দুর্নীতি করে বেড়ায় নাই, না, লিকন- এরকম তো শত কোটি টাকা না, লিকন ঠিক হয়েছে মানে না, ডেমোক্রেসি ছিল না। তার ওখানে ডেমোক্রেসি তো ওই সময় ছিল না, দরকার নাই, ছিল না। উন্নয়ন আসল না, পৃথিবীতে যদি সেই লাইন ধরেন সেটাও কোন সমস্যা নাই। ডেমোক্রেসির কথা বলেন কেন? মাল্টিপার্টি আছে তো। পৃথিবীতে ডেমোক্রেসি আছে। অনেক দেশে ডেমোক্রেসি নাই, কিন্তু উন্নয়ন বাধা নাই, উন্নয়ন থেমে নাই। তা আমার কত প্রাকৃতিক সম্পদে কেউ ধনী হয়েছে, কেউ হিটলারি কায়দায় ধনী না, এই হয়েছে। কথাই যদি বলে। আমার কথা হচ্ছে বাংলাদেশে একমাত্র, পৃথিবীতে একমাত্র গণতন্ত্র দরকার সাংবাদিকদের। গণতন্ত্র না থাকলে মিডিয়া আছে তো, এই আপনি বলছেন, হ্যাঁ, আপনি মুখ দিয়ে যা আছে তাই বলে যাচ্ছেন, আপনি কথা তো এই তো বলেন না, গণতন্ত্র নাই কোন দেশে সংবাদপত্রে? ঠিক আছে, চায়না আছে, চায়না তো কন্ট্রোল, এই জন্য নাই, চায়না কমিউনিস্ট কান্ট্রি, গণতন্ত্র দিয়ে দেন। ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি, হ্যাঁ, ওই তো নাই। কম্বোডিয়া কমিউনিস্ট কান্ট্রি। তো আমাদের দেশ তো ওই বহুদলীয় গণতন্ত্র নামে আছে, কোনটা? কিন্তু মার্শাল্লাহ চলতেছে তো একটা পার্টিরও শাসন না, এক ব্যক্তির শাসন চলছে এখন। মানে একটা পার্টি, একটা না, এখন পার্টি। ব্যক্তির শাসন। আপনার তো সে নাই, আপনি বিরাট নেতা, কিন্তু আপনি তো আছেন অর্নামেন্ট হিসাবে। আমি তো কমান্ডারের নির্দেশে চলবো। কি? কমান্ডারের নির্দেশে কি? গণতন্ত্র আপনি যে চাকরি করেন না, গণতন্ত্র সংবাদপত্রে। মানেই হচ্ছে কালেকটিভ লিডারশিপ। না, never. সেটা তো নাই। লিডার উইল টেক ডিসিশন, না, লিডার উইল কমান্ড ইউ। ডিসিশন না, শুনে, কালেকটিভ ডিসিশন, লিডারশিপ দিবে। না, কুকোয়েন বলেন, মহাত্মা গান্ধী বলেন ডেমোক্রেট ছিল। মহাত্মা গান্ধী কিন্তু কমিটি অ্যাপ্রুভ করতো, আপনি জানেন? কংগ্রেসের কমিটি অ্যাপ্রুভ করতো কে? হ্যাঁ, ঠিক আছে, তা তো করবে। এবং আপনার মহাত্মা ত্রিপুরাতে, গান্ধী আপনার কথা, ভারতের কথা বলি, ত্রিপুরা, ভারতের স্বাধীনতার সংগ্রামে যারা অবদান রেখেছে, এখন পর্যন্ত দিল্লির লালকেল্লাতে তাদের সবাইকে স্মরণ করা হয় সাউন্ড অ্যান্ড ভয়েসে, প্রত্যেক সপ্তাহে একদিন। আর বাংলাদেশে আওয়ামী লীগ না করলেই রাজাকার। নাজিব ভাই, আপনি তো একটা জিনিস বললেন, আমাকে বলতে দিলেন না। বলেন। ত্রিপুরায় কংগ্রেসের সম্মেলন হলো, হ্যাঁ, সেই সম্মেলনে আপনার গান্ধীজির যে প্রার্থী ছিল চ্যাটার্জি হেরে গেল, প্রেসিডেন্ট হলো আপনার সুভাষ বোস। জি, আপনার টান। তারপরে তিনি বললেন চ্যাটার্জি ডিফিট ইজ মাই ডিফিট, চ্যাটার্জি হেরে গেছে, এটা আমার ডিফিট। তারপরে কমিটি অ্যাপ্রুভাল লাগে তো মহাত্মা গান্ধী, কমিটি এমনভাবে করলেন সব তার লোক দিয়ে সব রিজাইন করে ফেলল। এই তো আপনার পরবর্তী সময়ে আপনার বোস, নেতাজি তখন রিজাইন করলেন কংগ্রেস থেকে, গিয়ে ফরওয়ার্ড ব্লক করলেন। ঠিক আছে, আমাদের দেশে এই উদাহরণ হবে। মহাত্মা গান্ধী কিন্তু সুভাষকে কংগ্রেস করতে দেন নাই, বাট হি ওয়াজ দ্য লিডার অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি সব জায়গায় আছে, ডেমোক্রেসিতে নেতা আছে না? মহাত্মা গান্ধীর সিদ্ধান্তের বাইরে যেতে পারছে কি? ভারতে ফরেন পলিসি আলাদা, সরকার ব্যবস্থা আলাদা আছে, পর্দার অন্তরে মোদি সব চালায় না। না, ভারতে শুধু একটা বাংলাদেশে হলো আমাদের প্রধানমন্ত্রী যা বলবে সেটাই আইন, সেটাই সিদ্ধান্ত, সেটাই সবকিছু। না, আপনি সেটা ভারতে কিন্তু সেটা না। আমাদের প্রধানমন্ত্রী, পরাশক্তিগুলো আমাদের প্রধানমন্ত্রী চিনেন না, কমিউনিস্ট আমাদের প্রধানমন্ত্রীর কাছে আপনি থাকেন না। আমরা কাছে থাকি, মিটিং করি, বক্তৃতা করি, উনি মিটিং প্রিসাইড করেন, আমাদের ইনভাইট করেন কথা বলার জন্য, আমরা আমাদের ওপিনিয়ন দিই। উনি যখন চেয়ারে বসে সামারাইজ করে উনি লাস্ট বক্তৃতা করবেন না, আপনি একটা মিটিংয়ে প্রিসাইড করছেন, সকলেই তার যার বক্তব্য দিল, লাস্টলি আপনি সামারাইজ করে যে বক্তব্য দেবেন, এটা আপনার ডিসিশন, এটাই পার্টির ডিসিশন হয়, এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটাই ডেমোক্রেসি। এখন আপনি না জেনে বলে ফেললেন যে আমার পার্টি। ঠিক আছে, আপনি যা বলবেন আপনার পার্টির তাই তো বিশ্বাস করতে হবে, বিশ্বাস আপনাকে বিশ্বাস করতে তবে হবে না। ছাত্রলীগ আমরাও করছি, কারণ চোখের ইশারার সাথে কথা বলি নাই, ছাত্রলীগ আপনি চোখ দেখে কথা বলি নাই, এখন চোখ দেখে কথা বলতে হয়। প্রধানমন্ত্রী কি বললে সন্তুষ্ট হন সেইগুলোই বলে। ছাত্রলীগ আপনি যখন করেছেন, এটা 60 দশকে করেছেন,
হ্যাঁ আপনি 60 দশকে করেছেন 60 দশকের রাজনীতি কি এখন আছে? ওই দেশও নাই। কোনটা? এই জন্য এখন বঙ্গবন্ধু সেনাবাহিনী তাড়ায় দেয় আর আমরা দালালি করি। সোশ্যাল মিডিয়া এখন আছে? সোশ্যাল মিডিয়া ছিল, ফেসবুক ছিল, এখন তো সবই আছে। আরো কি আছে? আরেকটা দেখলাম এখন সোশ্যাল মিডিয়ার একেবারে কি দেখলাম নাচানাচি করায়, নাম কি এটা? টিকটক। টিকটকের মতো সংস্কৃতি কোত্থেকে আসলো? সংস্কৃতির অপসংস্কৃতি। কালকে দেয় জিল্লুর ভাইকে এভাবে নাচাবে, নাচতে এই যে শিশুরা, বাচ্চারা, ছেলেরা এরা এটা দেখে আনন্দ পায়। এই যে জিল্লুর ভাই সম্পর্কে জিল্লুর ভাইকে নাচাচ্ছে ছবি দিয়ে বিকৃতভাবে, এতে এই যে জেনারেশনটা গড়ে উঠতেছে এগেইনস্ট জিল্লুর ভাই, এগেইনস্ট ইউ, এগেইনস্ট মি, তারা আনন্দ পাচ্ছে। এই যে এই ধরনের অপসংস্কৃতি, ঘৃণা, মানে নিন্দনীয় সংস্কৃতি টিকটক কোত্থেকে আসলো? না, এইটি আমরা এই জায়গায় চলে আসছি, কিন্তু এখন এই জায়গায় চলে আসছি আমরা, কিন্তু ওই আগের জায়গায় নেই আমরা। আপনার যুগ নেই, যুগ চেতনা আছে না, যুগের চাহিদা আছে না, এবং যুগের কথা আছে না, যুগ বদলে যায়। হ্যাঁ, সেই যুগ বদলে, যুগ থেকে ভালোটা গ্রহণ করব, খারাপটা বর্জন করব। যুগের ডাকে আসে, এটা হচ্ছে যুগ এগিয়ে যায়, বিবর্তনের ধারে এগিয়ে যায়। আপনি ভালো জানেন পৃথিবী বদলে যায় না, সভ্যতা এগিয়ে যায়। হ্যাঁ, বদলে যাবে। এক সময় আপনার কাঠের লাঙ্গল ছিল, কাঠের লাঙ্গল আছে, সব যন্ত্রপাতি হয়ে গেছে। এই যে যন্ত্রপাতি হয়েছে, এটা হচ্ছে এটা বিজ্ঞান, চতুর্থ শিল্প বিপ্লব। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজাইতেছেন, আগামী 10 বছর পরে এগুলো রাস্তায় ঘুরে বেড়াবে, কোনো কাজ পাবে না পৃথিবীর সব 10 বছর পরে। এরা তো ব্রিলিয়ান্ট সব দেশে বাইরে চলে যাচ্ছে। কি বলছে? ব্রিলিয়ান্ট গুলো যাচ্ছে, ওরা দেশে পড়তে যাচ্ছে, ওরা এই দেশের সম্ভাবনা দেখে না। না, ওরা চলে যাচ্ছে লেখাপড়া করতে, না পার্মানেন্ট, সেখান থেকে চলে যাচ্ছে। এরা চলে যাচ্ছে, রাখা যাচ্ছে। আপনার ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, আপনি রাখতে পারতেছেন না। এরা চলে যাচ্ছে লেখাপড়া করার জন্য। তাদের মানে আমাদের দেশে লেখাপড়া নাই, তাই আছে, আমাদের মতো আছে, যারা আছে, যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছে, যারা সামর্থ্য নাই তারা কেন লেখাপড়া করে? বহু লোক আছে স্কলারশিপ, আবার কেউ স্কলারশিপ নিয়ে যাচ্ছে, মেধা দিয়ে। এই যে স্কলারশিপ নিয়ে যাচ্ছে, এ কিন্তু আর ফিরে আসছে না, বুঝছেন তো? সুতরাং এখন দেখা যাচ্ছে আমাদের এই ব্রিটেনে ইলেকশন হলো, ইলেকশনে কয়জন বাঙালি? 3 জন বোধহয় আপনার এমপি হয়েছে, তাই না? 3জন, 2জন মন্ত্রী হয়েছে। আর ওই যে টিউলিপ হয়েছে নগর মিনিস্টার, 2জন মন্ত্রী হয়েছে। 2জন হয়েছে, 2জন হয়েছে মন্ত্রী, 2জন নগর মিনিস্টার। ওই এটা হলো সিটির মতো আর কি। না, 2জন টিউলিপ, শুধু না, টিউলিপকে বেশি চিনেন তো। আমরা শেষ করতে চাই। সুতরাং আমার দেশের মেয়েরা ওখানে গিয়ে এমপি হচ্ছে, এটা তো আমাদের ফ্রাউড। ওভাবে ধরলে ইন্ডিয়ান বহু লোক হইতেছে। ইন্ডিয়ান তো বাংলাদেশে কি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তো ইন্ডিয়ান। হ্যাঁ, ইসরায়েল ছোট্ট একটা দেশ, ইসরায়েল এবং আপনার ঋষি প্রধানমন্ত্রী ছিল, এও তো ভারতীয় বংশোদ্ভূত, তাই না? আপনি যেখানেই গেলেন, হয়তো আপনার দাদারা ছিল গিয়েছে, পরে আপনি জন্ম নিলেন, আপনি হলেন ব্রিটিশ হয়ে গেলেন, ব্রিটিশ হয়ে আপনি ইলেকশনে গিয়ে প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। আমরা শেষ করছি দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থানে থেকে ইউটিউবের তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আজিজ এবং মিস্টার আহমেদ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় সবার জন্য। দর্শক, আমার 2 অতিথি নানা বিষয়ে আলোচনা করেছেন, বিতর্ক করেছেন, পাল্টা বক্তব্য দিয়েছেন, কিন্তু সুশাসনের প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে, দুর্নীতি নিধনের বিষয়ে বা দুর্নীতি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার জন্যে বা দুর্নীতিকে কমিয়ে আনবার প্রশ্নে কোনো বিতর্ক নেই। বিতর্ক এখন নতুন করে আছে, অনেক দিন ধরেই বাংলাদেশে আছে। এটিরও সুরাহা হওয়া দরকার যে ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি বা স্ট্যাবিলিটি ভার্সেস ডেমোক্রেসি, এই বিতর্ক এক ধরনের কনফিউশন বাংলাদেশের সমাজ রাষ্ট্রে তৈরি করছে। সেটা থেকে মুক্ত করবার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যাবার জন্য এই বিতর্কের একটা নিষ্পত্তি হওয়া দরকার। ভবিষ্যতে আমরা এইসব বিষয় নিয়ে আরও আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।